27 নভেম্বর 2003। ঘড়ির কাঁটা সবে হয়তো রাত 2টো পার করেছে। হুইসেল বাজিয়ে এমন সময় গয়া স্টেশনে এসে থামল দূরপাল্লার একটি ট্রেন। রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে এলেন হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী। তাদের মধ্যে একজন ছিলেন যিনি মাত্র কয়েক ঘন্টা আগে 30-এর কোটায় পা দিয়েছেন। স্টেশন থেকে বেরিয়ে ওই যুবকের উৎসুক চোখ খুঁজতে লাগলেন কাউকে। সেই ব্যক্তিকে খুঁজে না পেয়ে ফোন করলেন নিজের গাড়ির চালককে, যার সেই সময় স্টেশনে হাজির থাকার কথা ছিল। ফোন করে ওই যুবক জানতে পারেন গাড়ির চালক সময় মতো স্টেশনে আসতে পারছেন না, কারণ গাড়ির ব্যাটারিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই মাঝরাতে স্টেশনে আর অপেক্ষা না করে ওই যুবক স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা একটি রিক্সা ভাড়া করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ঘড়ির কাঁটা 3টের ঘর ছুঁয়ে ফেলল। সাহেব বাড়ি না আসায় তার গাড়ির চালক রাতেই তাকে খুঁজতে বের হয়। সেই সময় গয়া শহরের অদূরে এপি কলোনির কাছে সাহেবের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন গাড়ির চালক। সময় নষ্ট না করে সে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোরের আলো ফুটতেই গোটা দেশ জানতে পারল রাতের অন্ধকারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দেশের অন্যতম প্রথম হুইসেল ব্লোয়ার সত্যেন্দ্র দুবের। মৃত্যুর সময় দুবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর হিসাবে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প সোনালী চতুর্ভুজ প্রকল্পের একটি অংশের বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। প্রায় 22 বছর আগে সত্যেন্দ্রের মৃত্যু হলেও আজও রহস্যমোড়া রয়েছে এই খুনের কারণ। আজ আমরা শুনব রহস্যমোড়া এই হত্যাকাণ্ডের কাহিনী। 1973 সালে 27 নভেম্বর বিহারের সিয়ান জেলায় শাহাপুর গ্রামে জন্ম হয়েছিল সত্যেন্দ্রর। বাড়িতে 5 বোন 2 ভাই। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন সত্যেন্দ্র। বিহার বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কানপুর আইআইটিতে ভর্তির সুযোগ মেলে যায়। সেখানে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। পড়া শেষে সর্বভারতীয় পরীক্ষা দিয়ে সত্যেন্দ্র সুযোগ পেয়ে যান ভারতীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এবং তিনি যোগদান করেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায়। সেই সময় এই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাত ধরে প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্বপ্নের সোনালী চতুর্ভুজ প্রকল্পের কাজ শুরু হয়েছিল দেশজুড়ে। প্রায় $10 বিলিয়ন খরচ করে 14,000 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা ছিল এই প্রকল্পে। সত্যেন্দ্র এই প্রকল্পে একাধিক দুর্নীতি খুঁজে পেতে শুরু করেন একেবারে শুরুর দিক থেকেই। নিজের ঊর্ধ্বতন আধিকারিকদের একাধিকবার এই দুর্নীতির কথা মৌখিক এবং লিখিতভাবে জানান তিনি, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় এবার সত্যেন্দ্র সমস্ত প্রমাণসহ একটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে লিখে বসেন। প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা যাতে চিঠিটি গুরুত্ব অনুধাবন করে কড়া পদক্ষেপ গ্রহণ করেন তা সুনিশ্চিত করতে সত্যেন্দ্র ওই চিঠির সঙ্গে নিজের পরিচয়ে একটি সিভি জুড়ে দিয়েছিলেন। সত্যেন্দ্র জানতেন কোনোভাবে এই অভিযোগপত্রের কথা বাইরে চলে এলে তার প্রাণ সংশয় হতে পারে। সেই কারণে চিঠিতে বারবার অনুরোধ করা হয়েছিল যাতে তার নাম পরিচয় কোনোভাবে প্রকাশ না পায়। যদিও দুর্নীতির শিকড় এতটাই গভীরে চলে গিয়েছিল যে প্রধানমন্ত্রীর দপ্তরে লেখা এই চিঠি তার নাম এবং পরিচয় সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং কিছুদিনের মধ্যেই একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছাপা হয় কিভাবে সত্যেন্দ্র দুর্নীতির বিরুদ্ধে একাই লড়াই করছেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে তার লেখা ওই গোপন চিঠি কিভাবে প্রকাশ্যে এসে পড়েছে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই খুন হয়ে যান সত্যেন্দ্র। দেশ জুড়ে সমালোচনা শুরু হয়। সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এরপরই বিহার পুলিশের হাত থেকে এই খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায়।
2003 সালের 14ই ডিসেম্বর সিবিআই তদন্তভার গ্রহণ করে আইপিসির 120B এবং 302 ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে। তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই সিবিআই প্রদীপ কুমার নামে এক রিকশা চালককে ধরে, যার রিকশায় চেপে 27 নভেম্বর রাতে সত্যেন্দ্র গয়া স্টেশন থেকে বের হয়েছিলেন। সত্যেন্দ্র খুনের পর থেকেই প্রদীপের আর খোঁজ মিলছিল না। প্রায় 15 দিন সত্যেন্দ্রর চুরি যাওয়া মোবাইল ফোন সে বন্ধ করে নিজের কাছে রেখে দিয়েছিল। ওই ফোনটি চালু করে কলকাতার দ্বিতীয় স্ত্রীকে ফোন করতেই সিবিআই এর গোয়েন্দা প্রদীপের লোকেশন জেনে যায়। রোমহর্ষক এই খুনের মামলার তদন্ত এরপর কোন পথে এগোলো তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। অপরাধের কাহিনী, স্টোরি অফ ক্রাইম।